স্বাগত খেলা যুগে আপনাদের সাথে আছি পার্থ বণিক। নারী ওয়ানডে বিশ্বকাপে শুভ সূচনা করেছে বাংলাদেশের মেয়েরা। টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে কলম্বোয় পাকিস্তানকে উড়িয়ে দিয়ে জয় পেয়েছে নিগার সুলতানা জ্যোতির দল। এই জয় নারী বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে 100% জয় রেকর্ড যেমন অক্ষুণ্ণ থাকলো, একই সাথে বাড়ল মেয়েদের আত্মবিশ্বাসের পারদ। ফয়সাল হাবিবের ম্যাচ রিপোর্ট। সর্বোচ্চ চেষ্টা করেও বল আটকাতে পারেননি পাকিস্তান ব্যাটার সিদ্রা আমিন। প্রায় 1 হাত সমপরিমাণ সুইং করে বোল্ড হওয়ার এই ঘটনা যদি হয় আর্ট, সেই আর্টের আর্টিস্ট আমাদের পেস সেন্সেশন মারুফা আক্তার। এবারের বিশ্বকাপে বাংলাদেশের প্রথম ম্যাচ ছিল পাকিস্তানের বিপক্ষে কলম্বোতে। টস হেরে আগে বোলিং করতে হয়েছিল টাইগ্রেসদের, কিন্তু নিয়তিকেই সৌভাগ্য বানিয়েছে বাংলাদেশের মেয়েরা। প্রথম ওভারেই মারুফা হেনেছেন জোড়া আঘাত, বাঁধিয়ে রাখার মতো 2টা ডেলিভারিতে গোল্ডেন ডাক উপহার দিয়েছেন 2 পাকিস্তানি ব্যাটারকে, যাদের একজন ছিলেন সবশেষ 3 ওয়ানডেতে 2 সেঞ্চুরি আর 1 50 করা সিদ্রা আমিন। দিনের শুরুতে মারুফা যে স্ট্যান্ডার্ড সেট করে গেছেন সেটাই চলমান রেখেছে অন্য বোলাররা। ঠিক পাওয়ার প্লের পরপরই 2 ওভারে 2 জনকে আউট করেন বাঁহাতি স্পিনার নাহিদা আক্তার। এরপর থেকেই নিয়মিত উইকেট হারাতে থাকে পাকিস্তান। একসময় 100 রানে 7 উইকেটে পরিণত হয় ফাতিমা সানার দল। সেখান থেকে বাকি কাজ করেন টাইগ্রেস স্পিনার স্বর্ণা আক্তার। মাত্র 5 রানেই 3 উইকেট নেন স্বর্ণা। বাংলাদেশের জন্য টার্গেট দাঁড়ায় 130 রানের। ছোট্ট টার্গেটে খেলতে নেমে শুরুটা ভালো হয়নি টাইগ্রেসদের। 17টা বল খেলে মাত্র 2 রানে আউট হন অভিজ্ঞ ওপেনার ফারজানা হক। নম্বর 3-এ খেলতে এসে শারমিনও রান তুলতে ভুগেছেন, কিন্তু রান না পেলেও উইকেট ধরে রেখেছিলেন এই ব্যাটার। পাওয়ার প্লের পর 30 বলে 10 রান করে আউট হন শারমিন সুপ্তা। দলের রান তখন 35। বিপদ আর বাড়তে দেননি ক্যাপ্টেন নিগার সুলতানা জ্যোতি। অভিষিক্ত ওপেনার রুবাইয়া হায়দার ঝিলিকের সাথে জুটি গড়াতে মন দেন জ্যোতি। এই জুটি রান তোলার গতিও বাড়ায়। ঝিলিক জ্যোতি 62 রান অবিচ্ছিন্ন থাকার পর আউট হন ক্যাপ্টেন। 5-4-এ করেন 23 রান। ততক্ষণে অবশ্য বাংলাদেশ জেতার পথে। জ্যোতি ফেরার পর 50 করেন ঝিলিক। অভিষেকে 50 করা তৃতীয় বাংলাদেশি ক্রিকেটার হন এই টাইগ্রেস। সোভানা মোস্তারিকে নিয়ে বাকি পথটাও পাড়ি দেন ঝিলিক, যেখানে দ্রুত 24 রান তুলে নেতৃত্বে ছিলেন মোস্তারি। কলম্বোতে বাংলাদেশ জিতেছে 7 উইকেটে। বিশ্বকাপে প্রথম ম্যাচেই জিতে পয়েন্ট টেবিলে 2-এ এখন বাংলাদেশ, কিন্তু এই পজিশন ধরে রাখা একদমই সহজ কাজ হবে না। প্রায় অসম্ভব সেই কাজকে লক্ষ্য করে পথ চলায় বাংলাদেশের পরের প্রতিপক্ষ ইংল্যান্ড। ম্যাচ হবে 7 অক্টোবর গুয়াহাটিতে। ফয়সাল হাবিব, 71। ক্রিকেট বোর্ডে নির্বাচন কেন্দ্র করে জল ঘোলা হচ্ছে বেশ। নির্বাচন পিছিয়ে দেওয়ার কিংবা অ্যাডহক কমিটি আনার প্রস্তাবনা ক্রীড়া উপদেষ্টাকে দিয়েছেন মনোনয়ন প্রার্থিতা প্রত্যাহার করা বেশ কজন সংগঠক। ইন্দিরা রোড ক্রীড়া চক্রের কাউন্সিলর রফিকুল ইসলাম বাবু বলছেন, নির্বাচন প্রক্রিয়ায় স্বচ্ছতা আসলেই উন্নত হবে দেশের ক্রিকেট। সাইফুল রূপকের রিপোর্ট। আপনারা বলেন বড় গলায় যে বাংলাদেশে ফিক্সিং বন্ধ করা লাগবে, আগে ইলেকশনের ফিক্সিং বন্ধ করেন, পরে ক্রিকেটের ফিক্সিং বন্ধ করার চিন্তাটা করি। রাগে ক্ষোভে অনিয়ম দেখে প্রতিবাদ করে নির্বাচনের ময়দান ছেড়ে বুধবার রাতেই লন্ডন গেছেন তামিম ইকবাল। আন্তর্জাতিক ক্রিকেটে টাইগার জার্সিতে সবচেয়ে বেশি রান করা ড্যাশিং ওপেনারের ইমেজ নষ্ট করতে মাঠে নেমেছে একটা পক্ষ। ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদের মধ্যস্থতায় কি বিসিবি নির্বাচনে ফিরবেন তামিম ইকবাল? বুধবার মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে তামিমের পথে হেঁটেছেন আরও 15 জন। 24 ঘন্টা না পেরোতেই তামিম বাদে বাকিদের একাংশ হাজির ক্রিকেট বোর্ডে। ক্রীড়া উপদেষ্টার কাছে সমাধান চান ঢাকার ক্লাব ক্রিকেটের কর্তারা। এখন যে এক্সিস্টিং বোর্ড আছে, সেই বোর্ডটা কিন্তু ইচ্ছা করলে একটা রুলস রেগুলেশনে যেটা আছে সেটা কিন্তু এটার মেয়াদ কিন্তু বাড়িয়ে দিয়ে কিন্তু অনেকটা সমাধান করা যেতে পারে। আরেকটি পথ আছে যে রিশিডিউল করা। রিশিডিউল করলে এখানে যারা যোগ্য সংগঠক আছে, যারা মানে বিভিন্ন কারণে বাদ পড়েছেন বা তারা মানে তাদের কাউন্সিলরশিপ বাতিল হয়েছে, তারা কিন্তু আবার এখানে আসতে পারে। কাউন্সিলরশিপ বা এখানে ভোটে নির্বাচন করার জন্য তারা নমিনেশন পেপার সাবমিট করার একটি সুযোগ আছে। আর আরেকটি জিনিস আছে, সেটা আমি জানি না এটা কভার করবে নাকি, অ্যাডহক কমিটি করেও কিন্তু কিছুদিন চালানো যেতে পারে, কিছুদিনের জন্য। সেটা এই সাম্প্রতিক এই সংকটগুলি উত্তরণের জন্য ক্রিকেটের সাথে আমরা কিন্তু এটা করতে পারি। এই দাবিগুলি আমরা আমাদের অভিভাবক যে এখন বর্তমানে মাননীয় ক্রীড়া উপদেষ্টা, ওনার কাছে আমরা আপনাদের মাধ্যমে জানাতে চাই, অনুরোধ করব আমাদের মাননীয় উপদেষ্টা এবং আমাদের বর্তমান যে বোর্ড আছে তারা এটার
এটাকে আমলে নেবেন এবং এটা যেন দুনিয়ার কাছে আমরা ছোট না হই, এই জায়গাটার দিকে একটু নজর দিতে হবে ইনশাল্লাহ। ভোটার লিস্ট নিয়ে আপত্তি, নানা রকমের অনিয়ম ঠেকাতে সোচ্চার এই ক্লাব কর্তারা। তাদের মাথায় ঢুকছে না কিভাবে আটকে গেল 15 ক্লাবের কাউন্সিলরশিপ। বিসিবির সাবেক সভাপতি ও বর্তমানে রেঞ্জার্স ক্রিকেট একাডেমির কাউন্সিলর ফারুক আহমেদের রিটেই দুদকের অবজারভেশনে আছে সেই 15 ক্লাব। 5 আগস্টের পরে প্রেসিডেন্ট হিসাবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট হিসাবে নিয়োগ পেয়েছিলেন এবং উনি এসেই কিন্তু তখন একটা লিগের আয়োজন করেছিলেন। তখন কিন্তু এই 15টা ক্লাব খেলেছিল। যদি কোনো এই ক্লাবগুলি সম্বন্ধে কোনো দ্বিধাদ্বন্দ্ব থাকতো, ক্লাবগুলির এক্সিস্টিং সম্বন্ধে কোনো প্রশ্ন থাকতো, তাদের ব্যাপারে যদি কোনো মানে ইনকোয়ারি থাকতো, তাহলে তো এই ক্লাবগুলি খেলতে পারতো না। তখন এই সিদ্ধান্তটা হতো। তখন কিন্তু উনি ক্রিকেটের মঙ্গলের জন্য এবং ক্রিকেটকে মানে আরও এগিয়ে নেওয়ার জন্য কিন্তু জটিলতা এড়ানোর জন্য কিন্তু এগুলি সব অ্যালাউ করেছিল এবং এই ক্লাবগুলি কিন্তু তখন বিভিন্ন জনের মানে হাতে ছিল। তখন কিন্তু কোনো সমস্যা হয়নি। সমস্যাটা হয়েছে এই নির্বাচনকে কেন্দ্র করে। এটা একটা দ্বিচারিতা আমি মনে করি। উনিই রিড করেছে, এটা কিন্তু আসলে কেমন হয়, ব্যাপারটা কেমন হয়, উনিই কিন্তু অ্যালাউ করেছেন, উনি আবার রিড করেছেন। 6 অক্টোবর ক্রিকেট বোর্ডের নির্বাচন, মাঝের এই সময়ে নতুন কোনো নাটক কি দেখা যাবে? সাইফুল রূপক, 71। আইএল টি20তে দল না পাওয়া এবারে বিগ ব্যাশে ফুল টাইমার হলেন রবিচন্দ্রন অশ্বিন। সিডনি থান্ডার্সের হয়ে শুধু হাতে গোনা ম্যাচ কিংবা প্লে অফ নয়, খেলবেন পুরো মৌসুম। এদিকে আইএল টি20তে দল না পাওয়ায় মুখ খুলেছেন এই ভারতীয় তারকা। বিস্তারিত রিপোর্টে। ৩৯ বছর বয়স, 15 বছরের ক্রিকেট ক্যারিয়ার, ক্যাবিনেটে কত শত শিরোপা, কিন্তু আইএল টি20তে কেউই তাকে গোনায় ধরল না। আঙুর ফল খেতে না পেরে তাই রবিচন্দ্রন অশ্বিন বলে বেড়াচ্ছেন আঙুর ফলটাই নাকি টক ছিল। অর্থাৎ আইএল টি20 নিলাম থেকে নিজের নাম প্রত্যাহার করার কথা কদিন আগেই নাকি ভেবেছিলেন, কিন্তু কমিটমেন্টের কথা ভেবে সেটা আর করেননি। কি অদ্ভুত যুক্তি ভারতীয় ক্রিকেটারের। আইএল টি20 নিলামে রেজিস্টার্ড প্লেয়ারদের মধ্যে অশ্বিন নিজের দাম হেঁকেছিলেন সর্বোচ্চ, যেটার পরিমাণ ছিল $1,20,000। কিন্তু এই দামে তাকে কেউই কেনেনি। তাই তো কিছুটা ক্ষোভই ঝেড়েছেন স্পোর্টস বিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজের কাছে। ভারতীয় এই স্পিনারের দাবি এটা নাকি তার সর্বনিম্ন দাম ছিল এবং মানানসই দাম না পেলে ক্যারিয়ারের এই পর্যায়ে এসে খেলার কোনো কারণই দেখেন না। এদিকে আইএল টি20তে দল না পেয়ে বিগ ব্যাশে পুরো মৌসুম খেলার সিদ্ধান্ত নিয়েছেন অশ্বিন। প্রথম দিকে সিডনি থান্ডার্সের হয়ে লিগ পর্বের কিছু ম্যাচ আর প্লে অফ খেলার কথা ছিল তার, কিন্তু আইএল টি20 নিলামে দল না পাওয়ায় এবার পুরো মৌসুমের জন্য চুক্তি করেছেন সিডনি থান্ডার্সের সাথে। অশ্বিন জানিয়েছেন, যেহেতু মৌখিকভাবে আইএল টি20-র সাথে সে কমিটেড ছিল, তাই থান্ডার আর বিগ ব্যাশ তাকে ছাড় দিতে রাজি হয়েছিল। তবে এর জন্য আইএল টি20-তে দাম হওয়া উচিত ছিল জুৎসই। বিগ ব্যাশে ট্রেভর বেইলিসের কোচিংয়ে গেল মৌসুমে তৃতীয় হয়েছিল সিডনি থান্ডার্স। এবারের আসর মাঠে গড়াবে 14 ডিসেম্বর, চলবে 25 জানুয়ারি পর্যন্ত। পার্থ বণিক, 71। দর্শক, কথা বলছিলাম শারজা থেকে সহকর্মী নাহিয়ান বিন জসিমের সাথে। কথা ছিল বাংলাদেশ আফগানিস্তানের প্রথম টি20 নিয়ে। বিশ্বের অন্যতম আধুনিক স্পোর্টস পার্কে খেলার অভিজ্ঞতা নিতে যাচ্ছে বাংলাদেশ। এশিয়ান কাপ বাছাইয়ে হংকং চায়নার বিপক্ষে 14 অক্টোবর অ্যাওয়ে ম্যাচ খেলবে লাল সবুজরা। একদিকে কঠিন প্রতিপক্ষ, সঙ্গে বিপুল দর্শকের উপস্থিতি। হামজা সমিতদের জন্য অপেক্ষা করছে ডাবল চ্যালেঞ্জ। হাসান সজীবের রিপোর্টে বিস্তারিত। কদিন আগেই যে মাঠে খেলে গেছে লিভারপুল, আর্সেনাল, এসি মিলানের মতো জায়ান্ট ক্লাবগুলো, এবার কিনা সেই মাঠেই খেলতে যাচ্ছে হামজা চৌধুরী, জামাল ভুঁইয়ারা। না, গাল গল্প নয়, এটাই বাস্তব। কাইতাক স্পোর্টস পার্ক, হংকং চায়নার মেগা স্পোর্টস প্রজেক্ট। কাউলুন শহরে 3.8 বিলিয়ন মার্কিন ডলার বা 450 কোটি টাকায় 28 হেক্টর জমির উপর দাঁড়িয়ে স্পোর্টস পার্কটি, যেখানে রয়েছে 50,000 দর্শক ধারণ ক্ষমতার বিশাল কাইতাক স্টেডিয়াম, 10,000 সিটের কাইতাক ইউথ গ্রাউন্ড, 5,000 দর্শক ধারণ ক্ষমতার পাবলিক স্পোর্টস গ্রাউন্ড এবং বিশাল এক শপিং মল। স্পোর্টস পার্কটির সবচেয়ে আকর্ষণীয় ও গুরুত্বপূর্ণ অংশ কাইতাক স্টেডিয়াম। 2019 সালে নির্মাণ কাজ শুরু হওয়া প্রজেক্টটি করোনার কারণে সময় মতো চালু করা যায়নি। চলতি বছরের 1 মার্চ জমকালো আয়োজনের মধ্য দিয়ে খুলে যায় হংকং চায়নার সবচেয়ে ব্যয়বহুল স্পোর্টস ভেন্যুটি।
কাইতাক স্টেডিয়ামটির ডিজাইন ও সুযোগ সুবিধা বেশ আকর্ষণীয়। বাইরে অ্যালুমিনিয়ামের নজরকাড়া ডিজাইন, ছাদ খোলা বন্ধ করার দারুণ অপশন। মূলত স্টেডিয়ামের বাইরে যাতে শব্দ না যায়, সাধারণ মানুষ বিরক্ত বোধ না করে, সেসব মাথায় রেখে স্টেডিয়াম নির্মাণের পরিকল্পনা করা হয়। স্টেডিয়ামটিতে যাতায়াতের জন্য রয়েছে বেশ কিছু সুবিধা, মেট্রো রেল, বাস এবং ফেরি। এছাড়া বিশাল পার্কটির টিকিট বিক্রি, বুকিংয়ে দর্শকদের ঝক্কি ঝামেলা কমাতে আছে দারুণ একটা ওয়েবসাইটও, যেখানে এখন লাইভ 14 অক্টোবর এশিয়ান কাপ বাছাইয়ে অ্যাওয়ে ম্যাচে হংকং চায়না বনাম বাংলাদেশ খেলার টিকিট সর্বনিম্ন 1250 থেকে 3200 টাকায় বিক্রি হচ্ছে প্রতিটি টিকিট। আধুনিক এই স্টেডিয়ামটির ইতিহাসে দ্বিতীয় ইন্টারন্যাশনাল ম্যাচ খেলতে যাচ্ছে লাল সবুজরা। এর আগে প্রথম অফিসিয়াল ম্যাচে হংকং চায়না খেলেছিল ভারতের বিপক্ষে, যেখানে দর্শক উপস্থিতি ছিল 42,570 জন। বাংলাদেশের বেলায় কি অতীত সেই রেকর্ড ভাঙবে? অবশ্য হামজা জামালদের ভাঙতে হবে আরও বড় একটা রেকর্ড, কেননা ইন্টারন্যাশনাল ম্যাচ ছাড়াও এখানে ইপিএল এর প্রি সিজন ফ্রেন্ডলি ও হংকং চায়না ফুটবল ফেস্টিভ্যালের ম্যাচও হয়েছে। এখন পর্যন্ত আর্সেনাল টটেনহ্যাম হটস্পার ম্যাচে সবচেয়ে বেশি দর্শকের উপস্থিতি 49,975 জন রেকর্ড আছে। তবে কেবল ফুটবলই নয়, কাইতাক স্টেডিয়ামে কনসার্টেরও আয়োজন হয়ে থাকে। এখন পর্যন্ত একসাথে বসে কনসার্ট উপভোগ করেছেন সর্বোচ্চ 1,83,980 জন মানুষ। এমন একটা আধুনিক মাঠে নিশ্চয়ই বিপুল দর্শকের উপস্থিতি ও কঠিন প্রতিপক্ষ হংকং চায়নার বিপক্ষে খেলা হামজা, শমিত, ফাহমিদুলদের জন্য বেশ বড় একটা চ্যালেঞ্জই হতে যাচ্ছে। হাসান সজীব, 71। এই ছিল এখনকার খেলাযোগে। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন 71 ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন 71 ইউটিউব চ্যানেল। 71 সাথেই থাকুন।